প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ভ্যাট সংক্রান্ত জাবেদার দ্বিতীয় ক্লাসটিতে তোমাদের স্বাগত জানাচ্ছি। যারা ভ্যাট সংক্রান্ত জাবেদার প্রথম ক্লাসটি মিস করেছো, আশা করি তোমরা সেই ক্লাসটি দেখে নিবে, তাহলে এই ক্লাসটি বুঝতে তোমাদের আরও সুবিধা হবে। চলো তাহলে আর দেরি না করে আমরা শুরু করি আমাদের ভ্যাট সংক্রান্ত জাবেদার দ্বিতীয় ক্লাসটি। তোমরা এখানে দেখতে পাচ্ছ ভ্যাট সহ মাল ক্রয় ৩২,২০০ টাকা। তাহলে চলো আমরা একটু দেখে নেই কিভাবে ভ্যাট নির্ণয় করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ৩২,০০০ টাকাকে আমি ১৫ দিয়ে গুণ করেছি এবং ১১৫ দিয়ে ভাগ করেছি। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম ৪,২০০ টাকা। অর্থাৎ আমাদের এখানে ৩২,২০০ টাকার ভ্যাট হবে ৪,২০০ টাকা। কিন্তু ১৫ দিয়ে গুণ এবং ১১৫ দিয়ে ভাগ কেন, সেই বিষয়টি আমি তোমাদের একটু আবার দেখাতে চাই। আমি তোমাদের ভ্যাট সংক্রান্ত জাবেদার প্রথম ক্লাসই দেখিয়েছিলাম ভ্যাট সহ পণ্য ক্রয় করলে বা বিক্রয় করলে কিভাবে ভ্যাট নির্ণয় করতে হয়। আমি আবার তোমাদের এখানে সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখতে পাচ্ছ যে ১৫% ভ্যাট সহ পণ্য ক্রয় করতে বলা হয়েছে। যেহেতু ১৫% ভ্যাট সহ ধারে পণ্য ক্রয় করা হয়েছে, তাহলে আমরা আগে দেখে নিব ১৫% ভ্যাট হলে আমরা কাজ কিভাবে করব। ১৫% ভ্যাট মানে হচ্ছে ১০০ টাকায় ১৫ টাকা ভ্যাট। ১০০ টাকায় যদি ১৫ টাকা ভ্যাট হয়, তাহলে ভ্যাট সহ ক্রয়মূল্য কত হবে? যেহেতু ক্রয়মূল্য ১০০ টাকা এবং ১৫ টাকা ভ্যাট, তাহলে ভ্যাট সহ ক্রয়মূল্য হবে ১১৫ টাকা। তাহলে আমরা এখানে ঐকিক নিয়মে কি লিখতে পারি? ভ্যাট সহ পণ্য ক্রয় যদি হয় ১১৫ টাকা, তাহলে ভ্যাট ১৫ টাকা। ভ্যাট সহ পণ্য ক্রয় ১ টাকা হলে ভ্যাট হবে ১৫ ভাগ ১১৫। আর ভ্যাট সহ পণ্য ক্রয় ৩২,০০০ টাকা হলে ১৫ গুণ ৩২,০০০ ভাগ ১১৫। তাহলে ভ্যাট হচ্ছে আমাদের ৪,২০০ টাকা। আশা করি তোমরা এই বিষয়টিও এখানে বুঝতে পেরেছ যে আমরা এর আগের শীটে লিখেছিলাম ১৫ ভাগ ১১৫। তাহলে কেন আমরা ৩২,০০০কে ১৫ দিয়ে গুণ এবং ১১৫ দিয়ে ভাগ করেছিলাম, সে বিষয়টিও আশা করি তোমরা এখানে ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রশ্নে বলা হয়েছে ভ্যাট সহ ধারে মাল ক্রয় ৩২,২০০ টাকা। যেহেতু ভ্যাট সহ পণ্য ক্রয় করা হয়েছে ৩২,২০০ টাকার, আমরা ভ্যাট নির্ণয় করেছি ৪,২০০ টাকা। আমাদের এখানে ধারে ক্রয় করার ফলে প্রদেয় নামক দায় বৃদ্ধি পেয়েছে ৩২,২০০ টাকা। আমরা এখানে লিখব ৩২,২০০ টাকা প্রদেয় হিসাব ক্রেডিট। আর আমরা যেহেতু ভ্যাট দিয়েছি ৪,২০০ টাকা, তাহলে এই ভ্যাট চলতি হিসাব হচ্ছে আমাদের জন্য সাময়িক সম্পদ, তাই আমরা ভ্যাট চলতি হিসাবকে ডেবিট লিখব ৪,২০০ টাকা। ৩২,২০০ টাকা থেকে যদি ভ্যাট চলতি হিসাব হয় ৪,২০০ টাকা, তাহলে ক্রয় থাকবে ২৮,০০০ টাকা। আমাদের এখানে ক্রয় নামক ব্যয় বৃদ্ধি পেয়েছে ২৮,০০০ টাকা। আমরা এখানে ক্রয় হিসাব ডেবিট লিখব ২৮,০০০। বিবরণে লিখব যেহেতু ভ্যাট সহ ধারে মাল ক্রয় করা হলো। ৮ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাট সহ ধারে মাল বিক্রয় করা হলো ৩২,২০০ টাকা। চলো তাহলে আমরা দেখে নিই এখানে আমাদের ভ্যাট হয় কত টাকা। ৩২,০০০ টাকা গুণ ১৫ ভাগ ১১৫, অর্থাৎ ৪,২০০ টাকা। এখানে ভ্যাটের পরিমাণ হবে ৪,২০০ টাকা। তোমরা এখানে দেখতে পাচ্ছ ভ্যাট সহ ধারে মাল বিক্রয় করা হলো ৩২,২০০ টাকা। যেহেতু আমরা ধারে মাল বিক্রি করেছি, তাহলে প্রাপ্য নামক সম্পদ বৃদ্ধি পাবে ৩২,২০০ টাকা। আমরা এখানে লিখব প্রাপ্য হিসাব ডেবিট ৩২,২০০ টাকা। এখানে আমাদের ভ্যাট প্রদান করতে হবে ৪,২০০ টাকা। তাহলে এই ৪,২০০ টাকা হচ্ছে আমাদের জন্য সাময়িক দায়। আমরা এজন্য ভ্যাট চলতি হিসাব ক্রেডিট লিখব ৪,২০০ টাকা। ৩২,২০০ টাকা থেকে ৪,২০০ টাকা বাদ দিলে ২৮,০০০ টাকা থাকবে, অর্থাৎ ২৮,০০০ টাকার পণ্য আমরা বিক্রি করব। তাহলে বিক্রয় নামক আয় বৃদ্ধি পাবে ২৮,০০০ টাকা। আমরা এখানে লিখেছি বিক্রয় হিসাব ক্রেডিট ২৮,০০০ টাকা। বিবরণে আমরা লিখব যেহেতু ভ্যাট সহ মাল বিক্রি করা হলো। ৯ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ ১৫% ভ্যাট সহ ৬৯,০০০ টাকার পণ্য বিক্রয় করে ভ্যাটের অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হলো। প্রথমে আমরা দেখে নিতে চাই আমাদের ভ্যাটের পরিমাণ কত।
তোমরা এখানে দেখতে পাচ্ছ ৬৯,০০০ টাকা ইন্টু ১৫ ভাগ ১১৫। যেহেতু বলা হয়েছে ভ্যাট সহ, আমরা জানি ভ্যাট সহ বললে আমরা ১৫ দিয়ে গুণ করব এবং ১১৫ দিয়ে ভাগ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভ্যাটের পরিমাণ হয় ৯,০০০ টাকা। তোমরা এখানে দেখতে পাচ্ছ ১৫% ভ্যাট সহ ৬৯,০০০ টাকার পণ্য বিক্রি করা হয়েছে। যেহেতু নগদে পণ্য বিক্রি করা হয়েছে, তাহলে নগদ নামক সম্পদ আমাদের এখানে বৃদ্ধি পেয়েছে ৬৯,০০০ টাকা। এজন্য আমি এখানে লিখেছি নগদান হিসাব ডেবিট ৬৯,০০০ টাকা। অন্যদিকে এই ৬৯,০০০ টাকার পণ্য বিক্রি করলে আমাদের ভ্যাট দিতে হবে ৯,০০০ টাকা। তাহলে এই ভ্যাট হচ্ছে আমাদের সাময়িক দায়। ভ্যাট চলতি হিসাব ক্রেডিট লিখব ৯,০০০ টাকা। ৬৯,০০০ টাকা থেকে যদি আমরা ভ্যাট প্রদান করি ৯,০০০ টাকা, তাহলে আমাদের বিক্রয়ের পরিমাণ হবে ৬০,০০০ টাকা। অর্থাৎ আমাদের বিক্রয় নামক আয় বৃদ্ধি পেয়েছে ৬০,০০০ টাকা। তাহলে আমরা এখানে বিক্রয় হিসাব ক্রেডিট লিখব ৬০,০০০ টাকা। এখানে পরবর্তী লাইনে বলা হয়েছে ভ্যাটের অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। ভ্যাটের অর্থ ৯,০০০ টাকা যদি আমরা সরকারি কোষাগারে জমা দিই, তাহলে ভ্যাট চলতি হিসাব নামক যে দায়, এটি আমাদের হ্রাস পাবে। অর্থাৎ ভ্যাট চলতি হিসাব ডেবিট হবে ৯,০০০ টাকা এবং আমাদের নগদ নামক সম্পদ হ্রাস পাবে ৯,০০০ টাকা। এজন্য আমরা এখানে ৯,০০০ টাকা নগদান হিসাব ক্রেডিট করেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ ১০ নম্বরে মূল্য সংযোজন কর ১০,০০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হলো। তোমরা এখানে দেখতে পাচ্ছ মূল্য সংযোজন কর ১০,০০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। মূল্য সংযোজন কর সরকারি কোষাগারে জমা দিলে নগদ নামক আমাদের সম্পদ হ্রাস পাবে। তাহলে আমরা এখানে নগদান হিসাব ক্রেডিট লিখব ১০,০০০ টাকা। আর মূল্য সংযোজন কর আমরা সরকারি কোষাগারে জমা দিলে আমাদের যে ভ্যাট চলতি হিসাব নামক দায় ছিল, সেই দায় হ্রাস পাবে ১০,০০০ টাকা। সেজন্য আমরা এখানে ভ্যাট চলতি হিসাব ডেবিট লিখেছি ১০,০০০ টাকা। বিবরণ হবে যেহেতু মূল্য সংযোজন কর সরকারি কোষাগারে জমা দেওয়া হলো। তোমরা এখানে দেখতে পাচ্ছ ১১ নম্বরে ১০,০০০ টাকার আসবাবপত্র ক্রয়, যার উপর ১৫% ভ্যাট প্রদান করা হলো। প্রথমে আমরা দেখে নিতে চাই আমাদের আসবাবপত্রের উপর কত টাকা ভ্যাট প্রদান করতে হবে। যেহেতু ১০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করেছি এবং ১৫% ভ্যাট প্রদান করতে হবে, অর্থাৎ ১৫০০ টাকা ভ্যাট প্রদান করতে হবে। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা যখন পণ্য ক্রয় বা বিক্রয় করি তখন যে ভ্যাট পাই বা দিয়ে থাকি, সেই ভ্যাট আমরা জাবেদায় আলাদাভাবে দেখিয়ে থাকি। কিন্তু আসবাবপত্র বা অন্য কোনো সম্পদ যদি আমরা ক্রয় করি, সেক্ষেত্রে ভ্যাট আলাদাভাবে দেখানো যাবে না। অর্থাৎ ভ্যাট নির্ণয় করে সেই ভ্যাট টোটাল আসবাবপত্রের খরচের সাথে একসাথে যোগ করে সম্পদ হিসাবে দেখিয়ে দিতে হবে। যেমন এখানে আমাদের ১০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করেছি এবং ১৫০০ টাকা আমাদের ভ্যাট হয়েছে। তাহলে মোট কত টাকা ভ্যাট হলো আসবাবপত্র সহ? তাহলে আসবাবপত্র সহ মোট মূল্য কত হলো আমরা একটু দেখে নিই। আসবাবপত্র হচ্ছে ১০,০০০ টাকা এবং ভ্যাট ১৫০০ টাকা, অর্থাৎ ১১,৫০০ টাকা হবে টোটাল আসবাবপত্রের মূল্য। আমরা তাহলে জাবেদায়ও লিখব ১১,৫০০ টাকা। আমরা এখানে ভ্যাট ১৫০০ টাকা আলাদাভাবে দেখাবো না। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা আসবাবপত্র হিসাব ডেবিট লিখেছি ১১,৫০০ টাকা এবং নগদান হিসাব ক্রেডিট লিখেছি ১১,৫০০ টাকা। বিবরণে আমরা লিখব যেহেতু মূল্য সংযোজন কর সরকারি কোষাগারে জমা দেওয়া হলো। তোমরা এখানে দেখতে পাচ্ছ ১২ নম্বরে ১০,০০০ টাকার আসবাবপত্র বিক্রয় করা হলো এবং ১৫% ভ্যাট সহ। যেহেতু বলা হয়েছে ১৫% ভ্যাট সহ, আমরা এখানে যদি ভ্যাট নির্ণয় করি তাহলে ১৫ দিয়ে গুণ করব ১০,০০০কে এবং ১১৫ দিয়ে ভাগ করব, তাহলে হবে ১,৩০৪ টাকা। কিন্তু কথা হচ্ছে, আমি কি ভ্যাট আলাদা করব এখানে? কেন আলাদা করব? আমি তো ভ্যাট আলাদাভাবে এখানে লিখতে পারবো না। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি ক্যালকুলেশনে যে ১০,০০০ টাকা আমাদের টোটাল আসবাবপত্রের মূল্য, সেখান থেকে যদি ভ্যাট বাদ দেই তাহলে আমাদের আসবাবপত্রের মূল্য হবে ৮,৬৯৬ টাকা। কিন্তু আমি তো ৮,৬৯৬ টাকা জাবেদায় লিখব না, আমাকে লিখতে হবে টোটাল ভ্যাটের মূল্য সহ একসাথে। তাহলে আমি ভ্যাট তো এখানে আলাদা করে বের করার কোনো প্রয়োজন নেই। আমাকে সেই আবার যোগ করে দেখাতে হবে ৮,৬৯৬ যোগ ১৩০৪ টাকা, অর্থাৎ ১০,০০০ টাকা। তাহলে আমার এই কষ্ট আর করার কোনো প্রয়োজন নেই। আমরা যদি বলা হয় এখানে যে ভ্যাট সহ আসবাবপত্র ক্রয় ১০,০০০ টাকা, তাহলে আমরা একসাথেই জাবেদা করে ফেলতে পারবো আসবাবপত্র হিসাব ডেবিট ১০,০০০ টাকা এবং নগদান হিসাব ক্রেডিট ১০,০০০ টাকা। তোমরা এখানে দেখতে পাচ্ছ যেহেতু আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে ১০,০০০ টাকা ভ্যাট সহ, আমরা তাই এখানে লিখেছি আসবাবপত্র হিসাব ডেবিট ১০,০০০ টাকা। নগদ নামক সম্পদ হ্রাস পেয়েছে ১০,০০০ টাকা, তাই নগদান হিসাব ক্রেডিট লিখেছি ১০,০০০ টাকা। বিবরণ হবে যেহেতু আসবাবপত্র বিক্রয় করা হলো এবং ১৫% ভ্যাট সহ।
তোমরা এখানে দেখতে পাচ্ছ নগদে 30,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলো এবং এর উপর 15% ভ্যাট প্রদান করা হলো। যন্ত্রপাতি কারখানায় আনা বাবদ 1,000 টাকা এবং বসানো বাবদ খরচ হয়েছে 100 টাকা। আমরা এখানে প্রথমেই দেখে নিতে চাই 30,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, সেখানে 15% ভ্যাট কত টাকা হয়। আমরা দেখতে পাচ্ছি 30,000 টাকার 15% ভ্যাট হয় 4,500 টাকা। যেহেতু আমরা জানি যে ভ্যাট আলাদা লেখার কোনো সুযোগ নেই, তাহলে আমরা টোটাল যন্ত্রপাতির মধ্যেই এই ভ্যাট আমরা দেখাবো। তাহলে আমাদের ভ্যাট সহ মোট মূল্য কত টাকা হয় আমরা সেটি একটু দেখে নিব। আমরা এখানে দেখতে পাচ্ছি যন্ত্রপাতির মোট মূল্য হচ্ছে, যেহেতু নগদে 30,000 টাকার যন্ত্রপাতি কিনেছি এবং ভ্যাট প্রদান করেছি 4,500 টাকা, কারখানায় আনা বাবদ খরচ হয়েছে 1,000 টাকা এবং বসানো বাবদ খরচ হয়েছে 500 টাকা, অর্থাৎ 36,000 টাকা মোট যন্ত্রপাতির পেছনে আমাদের খরচ হয়েছে। তাহলে আমরা জাবেদা কি করব? আমরা জাবেদা এখানে লিখব যন্ত্রপাতি নামক সম্পদ যেহেতু বৃদ্ধি পেয়েছে মোট 36,000 টাকা, তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে 36,000 টাকা আর নগদান হিসাব ক্রেডিট হবে 36,000 টাকা। বিবরণে লিখব যেহেতু নগদে যন্ত্রপাতি ক্রয় করা হলো এবং এর উপর 15% ভ্যাট প্রদান করা হয়েছে, কারখানার আনায়ন খরচ এবং বসানোর খরচও এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। 15 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ 15% ভ্যাট সহ টেলিফোন বিল 2,550 টাকা পরিশোধ করা হলো। এখানে আমরা আগেই দেখে নিতে চাই যে 15% ভ্যাট আমাদের কত হবে। যেহেতু 15% ভ্যাট সহ বলা হয়েছে, অর্থাৎ 2,550 ইন্টু 15 ভাগ 115 হবে, তাহলে আমাদের এখানে ভ্যাট পাবো আমরা 332 টাকা। এখন কথা হচ্ছে এই ভ্যাট নির্ণয় করার কোনো প্রয়োজন আছে কিনা? না, এই ভ্যাট আমাদের নির্ণয় করতে হবে না, কারণ আমি প্রথমেই তোমাদের বলেছি পণ্য ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে আমরা ভ্যাট আলাদা দেখাবো, আর কোনো ক্ষেত্রেই ভ্যাট আমরা জাবেদার সময় আলাদা দেখাবো না। যদি ভ্যাট একসাথেই দেখাই তাহলে এখানে টেলিফোন বিল হচ্ছে ভ্যাট সহ 2,550 টাকা, তাহলে আমরা জাবেদায় কিন্তু লিখব ডাক ও তার ডেবিট 2,550 টাকা। আমরা ভ্যাটের টাকা আলাদাভাবে লিখব না। চলো তাহলে আমরা জাবেদা দেখে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাক ও তার ডেবিট 2,550 টাকা, নগদান হিসাব ক্রেডিট 2,550 টাকা। আশা করি তোমরা বিষয়টি ভালোভাবেই বুঝতে পেরেছ। 15 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ বিদ্যুৎ বিল 1,000 টাকা, পানির বিল 500 টাকা, গ্যাস বিল 700 টাকা, অর্থাৎ এই সবগুলোই হচ্ছে আমাদের উপযোগ খরচ। আমাদের মোট উপযোগ খরচ এখানে কত আমরা সেটা দেখব এবং তার উপর আমরা 15% ভ্যাট আরোপ করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ মোট উপযোগ খরচ 1,000 যোগ 500 যোগ 700 অর্থাৎ 2,200 টাকা। এই 2,200 টাকার উপর আমাদের 15% ভ্যাট প্রদান করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি 2,200 টাকার উপর 15% ভ্যাট 330 টাকা। যেহেতু আমরা ভ্যাট আলাদাভাবে দেখাবো না, তাহলে মোট উপযোগ খরচ ভ্যাট সহ কত সেটা দেখে নেই। 2,200 যোগ 330 টাকা অর্থাৎ 2,530 টাকা হবে আমাদের ভ্যাট সহ উপযোগ খরচ। যেহেতু আমাদের মোট উপযোগ খরচ ভ্যাট সহ 2,530 টাকা, তাহলে আমরা এখানে উপযোগ খরচ ডেবিট লিখব 2,530 টাকা এবং নগদ নামক সম্পদ যেহেতু হ্রাস পেয়েছে 2,530 টাকা, নগদান হিসাব ক্রেডিট লিখব 2,530 টাকা। বর্ণনা হবে যেহেতু বিদ্যুৎ বিল, পানির বিল এবং গ্যাস বিল প্রদান করা হলো এবং এর উপর 15% ভ্যাট প্রদান করা হলো। তোমরা এখানে দেখতে পাচ্ছ 16 নম্বরে 5,000 টাকার মণিহারি দ্রব্য ক্রয় করা হলো এবং এর উপর 15% ভ্যাট প্রদান করতে হবে। যেহেতু মণিহারির উপর 15% ভ্যাট প্রদান করতে হবে, আমরা আগেই দেখে নেই মণিহারির উপর ভ্যাট কত টাকা হয়। 5,000 টাকাকে যদি আমরা 15% করি তাহলে ভ্যাট হবে 750 টাকা। আমরা যেহেতু ভ্যাট আলাদাভাবে লিখব না, তাহলে 5,000 যোগ 750 অর্থাৎ 5,750 টাকা হবে মণিহারি। এখানে আমরা তাহলে মণিহারি হিসাব ডেবিট করব 5,750 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট করব 5,750 টাকা। বিবরণে লিখব যেহেতু মণিহারি দ্রব্য ক্রয় করা হলো এবং এর উপর 15% ভ্যাট প্রদান করা হলো। 17 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ 20,000 টাকা দ্বারা ভ্যাট চলতি হিসাব খোলা হলো। যদি আমরা ভ্যাট চলতি হিসাব খুলি তাহলে আমাদের নগদ নামক সম্পদ হ্রাস পাবে, তাহলে আমরা নগদান হিসাব ক্রেডিট করব 20,000 টাকা আর ভ্যাট চলতি হিসাব ডেবিট হবে 20,000 টাকা। বিবরণ আমরা লিখব যেহেতু ভ্যাট চলতি হিসাব খোলা হলো। সোনালী ব্যাংকে 7,000 টাকা জমা দিয়ে ভ্যাট চলতি হিসাব খোলা হলো। যেহেতু সোনালী ব্যাংকে আমরা নগদ টাকা জমা দিয়ে ভ্যাট চলতি হিসাব খুলেছি, নগদ নামক সম্পদ হ্রাস পাবে, তাহলে নগদান হিসাব ক্রেডিট 7,000 টাকা আর ভ্যাট চলতি হিসাব ডেবিট হবে 7,000 টাকা। বিবরণে আমরা লিখব যেহেতু সোনালী ব্যাংকে 7,000 টাকা জমা দিয়ে ভ্যাট চলতি হিসাব খোলা হলো।
প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ভ্যাট সংক্রান্ত জাবেদার 2টি ক্লাস দেখে সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে প্রশ্ন করবে এবং আমি প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। খুব শীঘ্রই হয়তো অন্য আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।